গত কয়েকদিনে খবরগুলো খুব দ্রুত বদলাচ্ছে। একদিন মিসাইল স্ট্রাইক, পরের দিন রিটালিয়েশন, তারপর নতুন এসকেলেশন। মিডল ইস্ট আবার উত্তপ্ত। ইতিমধ্যেই ইরানে নতুন একটি বড় সিদ্ধান্ত হয়েছে। আয়াতুল্লাহ খামেনেরই ছেলে মোজতাবাকে দেশের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে বেছে নেওয়া হয়েছে। এবার কোন দিকে এগোবে তার যুদ্ধ? এতে পরিস্থিতি আরো হয়তো জটিল হয়ে উঠতে পারে। মিডল ইস্টে এখন গালফ যুদ্ধের পর সবচেয়ে বড় মার্কিন সামরিক মোতায়েন, আর এই অভিযানের খরচ প্রতিদিন পৌঁছে যাচ্ছে $1 বিলিয়ন। বলা হচ্ছে যে আমেরিকার এই যুদ্ধে খরচ প্রায় $100 বিলিয়ন হতে পারে। ভেবে দেখুন। কিন্তু এই খবরগুলোর মধ্যে কিছু বড় প্রশ্ন লুকিয়ে আছে। এই যুদ্ধটা শুরু হবার পিছনে আসল কারণগুলো কি? এটা কি সত্যি ইউএস বনাম ইরান, না এর মধ্যে কোথাও এপস্টিন ফাইল জড়িয়ে আছে, নাকি এর পেছনে আছে অয়েল পলিটিক্স, পাওয়ার স্ট্রাগল, অথবা রেজিম চেঞ্জের চক্রান্ত? এই যুদ্ধে কেন রাশিয়া, চীন, ব্রিটেন, ইউরোপ এখনো চুপ? আর আমি জানি না আপনাদের এটা চোখে পড়েছে কিনা, কিন্তু অনেক বিশ্লেষকদের এটা নজরে পড়েছে। এই যুদ্ধে কিছু অপারেশন অস্বাভাবিক দ্রুত এবং অস্বাভাবিক নিখুঁতভাবে ঘটছে। এটা কিভাবে সম্ভব? আর যদি এই সংঘাতটা আরো লম্বা চলতে থাকে, তাহলে তার প্রভাব আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কতটা পড়তে পারে? প্রশ্ন অনেক, তাই ঘুরিয়ে কথা না বলে আজকের পর্বের সোজাসুজি এই 10টা বড় প্রশ্নে চলে যায়। চলুন প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। আসলে এই মুহূর্তে মিডল ইস্টে কি ঘটছে? এখন যা ঘটছে তা ধীরে ধীরে শুধু দুই দেশের সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। শুরুটা হয়েছিল ইসরায়েল আর ইরানের সরাসরি সংঘাত দিয়ে, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বড় হতে শুরু করেছে। কারণ এখন ইউনাইটেড স্টেটস সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েছে, আর তার পাল্টা জবাবে ইরান হামলা চালিয়ে যাচ্ছে মিডল ইস্টে থাকা আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে, যেমন কুয়েত, কাতার, বাহরেইন, জর্ডান, ওমান, ইউএই, এমনকি সাইপ্রাসেও। এবং এখানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলি এখন এই সংঘাতের অংশ হয়ে উঠছে। কিন্তু বাস্তবে এই হামলার প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়াচ্ছে। কিছু মিসাইল ও ড্রোন ইন্টারসেপ্ট করা হয়েছে, তবু কিছু আঘাত পৌঁছচ্ছে সিভিলিয়ান এলাকাতেও, যেমন দুবাই এয়ারপোর্টের আশেপাশে কিছু ইনফ্রাস্ট্রাকচার ও হোটেল এলাকাতেও আতঙ্ক ছড়িয়েছে। ফলে এখন প্রশ্নটা ইরান বনাম ইসরায়েল আর নয়, এই সংঘাত ধীরে ধীরে পুরো মিডল ইস্টকে খাচ্ছে। আমেরিকা কি বলছে? এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প খুব অ্যাগ্রেসিভ অবস্থান নিয়েছেন। তার বক্তব্য বেশ স্পষ্ট। তিনি বলেছেন ইরানকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে। তার দাবি ইউএস ইতিমধ্যে এই যুদ্ধে এগিয়ে আছে এবং ইরানের মিলিটারি ক্যাপাবিলিটি অনেকটাই দুর্বল হয়ে গেছে। এমনকি প্রয়োজনে গ্রাউন্ড ট্রুপসও পাঠানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি উনি। আরেকটি বিষয় স্পষ্ট করেছেন, এই যুদ্ধ শেষ করতে ব্রিটেন বা অন্য মিত্র দেশগুলির সাহায্য তার প্রয়োজন নেই। তার বার্তা প্রায় এই রকম, আমেরিকা এই যুদ্ধ শেষ করবে। অন্যদিকে ইরান কি বলছে? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ ভিন্ন বার্তা দিচ্ছেন। তিনি ট্রাম্পের সারেন্ডার ডিমান্ডকে একেবারে স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন। ইরান বলছে তারা যুদ্ধ শুরু করেনি, তাদের দাবি তাদের দেশের উপরে হামলা হয়েছে, এখানে তো চুপ করে থাকা যাবে না, এবং তারা শুধু সেলফ ডিফেন্স করছে এই সময়। এমনকি গালফ দেশগুলোর কাছে কিছু হামলার জন্য তারা দুঃখ প্রকাশও করেছে এবং বলেছে যদি তাদের বিরুদ্ধে এই দেশগুলো থেকে আক্রমণ না আসে, তাহলে তারা এই নেবারিং কান্ট্রিজগুলোতে হামলা করবে না। অর্থাৎ ইরানের ন্যারেটিভ একেবারে আলাদা। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আক্রমণ হলে প্রতিরোধ অবশ্যই করব। এর মধ্যেই ইরানের রাজনীতিতে আরেকটা বড় ঘটনা ঘটেছে। খবরে বলা হচ্ছে ইরানের ধর্মীয় নেতৃত্ব মোজতাবা খামেনিকেই দেশের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে বেছে নিয়েছে। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে এবং ক্ষমতাশালী আইআরজিসি মানে যে রেভলিউশনারি গার্ড যে পাওয়ারে আছে, এর সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। অনেক বিশ্লেষক বলছেন এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে ইরান হয়তো এই সংঘাতে পিছু হটার বদলে আরো কঠোর অবস্থান নিতে পারে, আরো পাওয়ারফুল রেসপন্স দিতে পারে আমেরিকাকে এবং আমেরিকার অ্যালাইদের। এখন এখানেই একটা অস্বস্তিকর প্রশ্ন উঠে আসে, এই যুদ্ধের পেছনে আরেকটা বড় রাজনৈতিক খেলা চলছে কি? কারণ ইতিহাসে এমন অনেক সময় হয়েছে যখন বড় রাজনৈতিক সংকট থেকে দৃষ্টি সরাতে যুদ্ধ সামনে এসেছে। আর ঠিক এই সময়ই আমেরিকায় আরেকটা বড় বিতর্ক চলছে। জেফ্রি এপস্টাইন কেস নিয়ে নতুন কিছু নথি প্রকাশ হয়েছে। এই নথিগুলোতে কিছু পুরনো অভিযোগ ও সাক্ষাৎকারের সারাংশ প্রকাশ হয়েছে, যদিও সেগুলোর অনেকটাই এখনো যাচাই অযোগ্য এবং বিতর্কিত বলে বলা হচ্ছে। এরপর থেকেই কিছু রাজনৈতিক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, এই সময় মিডল ইস্টে উত্তেজনা হঠাৎ এত দ্রুত বাড়া কি শুধুই কাকতালীয়, নাকি আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং নির্বাচনী রাজনীতির মধ্যে এটা একটা
নতুন ন্যারেটিভ তৈরি করছে। এই প্রশ্নগুলো আরো জোরালো হচ্ছে আরেকটা কারণে, কারণ এই যুদ্ধের খরচ প্রতিদিন দ্রুত বাড়ছে। কিছু রিপোর্ট বলছে মিডল ইস্টে এখন গালফ যুদ্ধের সবচেয়ে বড় মার্কিন সামরিক মোতায়েন চলছে। এই পুরো অভিযানের খরচ প্রতিদিন $1 মিলিয়ন পৌঁছাচ্ছে এবং মোট খরচ প্রায় $100 বিলিয়ন পর্যন্ত যেতে পারে। আমেরিকার অবস্থা কিন্তু শোচনীয় এখন। এর মধ্যেই শুরু হয়ে গেছে আমেরিকার ভেতরেও একটা নতুন বিতর্ক, কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন আমেরিকা ফার্স্ট এবং বিদেশি যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু এখন এই বড় সামরিক অভিযানের ফলে তার নিজের সমর্থকদের মধ্যেই কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছু পাবলিক পোল বলছে এই যুদ্ধ বহু আমেরিকানদের মধ্যে খুব একটা জনপ্রিয় নয়, বিশেষ করে এমন একটা সময় যখন সামনে রয়েছে কংগ্রেস মিড টার্ম ইলেকশনস। ফলে রাজনৈতিক অ্যানালিস্টদের মতে এই সংঘাত শুধু একটা আন্তর্জাতিক সংকট না, এটা ধীরে ধীরে আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতির একটা বড় ইস্যুতেও পরিণত হচ্ছে। মানে বুঝতেই পারছেন যে ট্যারিফের জন্য ওখানে কস্ট অফ লিভিং আমেরিকায় অত্যন্ত হাই। বিভিন্ন দেশে যে কিছুদিন আগে যে ট্যারিফ বসানো হয়েছিল, তো সেইখান থেকে যে কস্ট অফ লিভিং এর একটা ইম্প্যাক্ট পড়ছে ওখানকার সাধারণ মানুষের উপরে, তো সেইটা পাবলিক একদম ভালোভাবে নিচ্ছে না। তার উপরে যদি এইরকম $100 বিলিয়ন যদি যুদ্ধের খরচ হয়, তাহলে ভাবুন সেই টাকা কোথা থেকে আসবে। এনিওয়ে, এখানে একটা বিষয় পরিষ্কার, এপস্টাইন ফাইলসে এই দাবির পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ নেই, কিন্তু জিওপলিটিক্সে অনেক সময় পারসেপশনটাই সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। মানে পাবলিক কি ভাবছে, পাবলিকের মনে এই প্রশ্ন কেন, এইটাই একটা বড় অস্ত্র। দেখা যাক কি হয়। আমরা পরের প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন, এই সংঘাত যত বড় হচ্ছে ততই একটা প্রশ্ন জোরালো হচ্ছে, বিশ্বের বড় সুপার পাওয়ারগুলো এত নীরব কেন? কারণ এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে জড়িয়ে আছে গ্লোবাল জিওপলিটিক্স। তবু এখনো পর্যন্ত রাশিয়া, চায়না, ইউরোপ, এমনকি ন্যাটোর অনেক দেশও সরাসরি এই যুদ্ধে জড়াতে চাইছে না। এর একটা কারণ ইতিহাস। ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এখনো ওয়েস্টার্ন দেশগুলোর মনে খুব তাজা আছে। অনেক ইউরোপীয় নেতা বলছেন তারা আরেকটা ইরাক স্টাইল মিলিটারি ইন্টারভেনশন দেখতে চান না। অন্যদিকে রাশিয়া এবং চীন এই সংঘাতকে খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া ইতিমধ্যেই ইউরোপকে সতর্ক করে দিয়েছে যে সংঘাত বড় হলে গ্যাস সাপ্লাই বন্ধ করার ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন এই যুদ্ধ শেষ করতে তাদের ব্রিটেন বা অন্য মিত্র দেশের কোনো সাহায্যের দরকার নেই। তার বার্তা স্পষ্ট, আমেরিকা এই যুদ্ধ নিজের মতো করেই শেষ করবে। ফলে এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে বড় সুপার পাওয়ারগুলো সরাসরি যুদ্ধে নামছে না, কিন্তু সবাই এই সংঘাতের দিকে খুব সতর্কভাবে তাকিয়ে আছে। তারাও ভয় পাচ্ছে এটা যেন একটা ওয়ার্ল্ড ওয়ার 3 না হয়ে যায়। এটাই আসল কারণ। 4 নম্বর প্রশ্নে যাওয়া যাক। এই সংঘাত কি শুধু এখানেই থামবে, নাকি এটা বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে? কারণ মিডল ইস্টের যুদ্ধের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে সংঘাত খুব কমই শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে। এর সাথে জড়িয়ে পড়ে প্রক্সি ফোর্সেস, যারা সামনে থেকে নয় পিছন থেকে কাজ করে। ইরানের ক্ষেত্রে এই প্রক্সি নেটওয়ার্ক অনেক বড়। উদাহরণ হিসেবে লেবাননে হেজবুল্লাহ, ইয়েমেনে হাউথি মুভমেন্ট, আর ইরাক ও সিরিয়ায় কিছু মিলিটেন্ট গ্রুপ আছে। এই গোষ্ঠীগুলো সরাসরি যুদ্ধ ঘোষণা না করেও সংঘাতের গতিপথ বদলে দিতে পারে। অন্যদিকে মিডল ইস্টের কিছু গালফ দেশ এবং ওয়েস্টার্ন শক্তিগুলো এই সংঘাতের দিকে খুব সতর্কভাবে তাকিয়ে আছে, কারণ যদি আরও দেশ এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পুরো অঞ্চলে একটা বড় রিজনাল ওয়ার আসতে চলেছে এবং সেদিকেই এগিয়ে যেতে পারে। এটাই তাদের ভয়। এবং ইতিহাস বলছে মিডল ইস্টে যুদ্ধ শুরু হলে সেটা প্রায়ই অপ্রত্যাশিতভাবে বড় হয়ে যায়। এনিওয়ে, পরের প্রশ্নে যাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, এই সংঘাতটা কি শুধুই ইউএস বনাম ইরান? কারণ মিডল ইস্টের রাজনীতি খুব কমই এত সরল সমীকরণে বোঝা যায়। এই অঞ্চলে প্রায় প্রতিটি বড় সংঘাতের পেছনে আরো কয়েকটি পাওয়ার থাকে। উদাহরণ হিসেবে ইসরায়েল। ইরানের সাথে ইসরায়েলের উত্তেজনা বহু বছর ধরে চলছে। ইসরায়েল বারবার বলছে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি, আর সেই কারণেই ইসরায়েল বহুবার ইরানের সামরিক স্থাপনা এবং নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারকে লক্ষ্য করছে। অন্যদিকে মিডল ইস্টের কিছু আরব দেশও ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন, কারণ ইরান শুধু একটি দেশ না, এই অঞ্চলে তাদের ইনফ্লুয়েন্স ছড়িয়ে আছে বিভিন্ন মিলিটেন্ট গ্রুপ ও প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে। ফলে এই সংঘাতটা অনেক সময় সরাসরি যুদ্ধের চেয়ে বেশি হয়ে ওঠে প্রক্সি কনফ্রন্টেশন, পিছন থেকে লড়াই, সামনাসামনি না, অনেকটা কোল্ড ওয়ারের মতো। একদিকে ইরান অ্যালাইন্ড পাওয়ার, অন্যদিকে আমেরিকা অ্যালাইন্ড পাওয়ার,
এবং এই পাওয়ার ব্যালেন্সের মধ্যেই মিডল ইস্টের রাজনীতি চলতে থাকে। পরের প্রশ্নে যাওয়া যাক, এই সংঘাতের পেছনে কি তেলের রাজনীতি কাজ করছে? মিডল ইস্টের প্রায় প্রতিটি বড় সংঘাতে একটা শব্দ বারবার ফিরে আসে, অয়েল, তেল। কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি করিডোরগুলোর অনেকটাই এই অঞ্চলের মধ্যে দিয়ে যায়। বিশ্বের বড় অর্থনীতিগুলো আমেরিকা, ইউরোপ, চীন, ভারত সবাই কোনো না কোনোভাবে এই অঞ্চলের জ্বালানির ওপরে নির্ভরশীল। তাই মিডল ইস্টের স্টেবিলিটি শুধু আঞ্চলিক বিষয় না, এটা সরাসরি জড়িত গ্লোবাল ইকোনমির সাথে। অনেক অ্যানালিস্ট তাই বলেন এই অঞ্চলের সংঘাতগুলো শুধু আইডিওলজি বা সিকিউরিটি নিয়ে না, এগুলোর পেছনে প্রায় থাকে এনার্জি সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক কন্ট্রোল। কে কন্ট্রোল করবে এই অঞ্চল? কারণ যে দেশগুলো এই এনার্জি রুটস নিয়ন্ত্রণ করতে পারবে সে অনেক সময় জিওপলিটিক্সের বড় খেলোয়াড় হয়ে ওঠে। আর এই কারণেই মিডল ইস্ট বহু দশক ধরে ওয়ার্ল্ডের সুপার পাওয়ারগুলোর একটা বড় জিওপলিটিক্যাল চেসবোর্ড, দাবার খেলা। আসলে মিডল ইস্টের এই জটিল রাজনীতি একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে প্রায় 100 বছরের ইতিহাস। এই পুরো গল্পটা নিয়ে আমি আগে একটা বিস্তারিত ভিডিও করেছি, যেখানে খুব ডিটেলসে আমি বুঝিয়েছি যে কিভাবে সাম্রাজ্য, তেল, ধর্ম এবং রাজনীতি এই অঞ্চলের মানচিত্র এবং সংঘাত তৈরি করেছে। আপনি চাইলে ভিডিওটা পরে দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পরের প্রশ্নে যাওয়া যাক, অপারেশনগুলো, এই যে যুদ্ধের যে অপারেশন হচ্ছে এত নিখুঁতভাবে কিভাবে হচ্ছে? আধুনিক যুদ্ধে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে? অনেক অ্যানালিস্টরা একটি বিষয় লক্ষ্য করছেন, কিছু অপারেশন অস্বাভাবিক দ্রুত এবং অস্বাভাবিক নিখুঁতভাবে ঘটছে। টার্গেট লোকেট করা, স্ট্রাইক লঞ্চ করা এবং কয়েক মিনিটের মধ্যে পুরো অপারেশন শেষ। এটা নতুন কিছু নয়, কিন্তু এবার যে বিষয়টা আলাদা তা হলো গতি এবং অ্যাকিউরেসি, নির্ভুলতা। এবং এখানেই দুটি সাম্প্রতিক ঘটনার কথা আবার সামনে আসে। প্রথমটা হচ্ছে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লোকেট করার অপারেশন, আরেকটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে তাকে স্ট্রাইক করা। দুটো দেশ, দুটো সম্পূর্ণ আলাদা সংঘাত। তবু সামরিক অ্যানালিস্টদের মতে এই ধরনের প্রেসিশন একটা বড় পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে। কারণ আধুনিক যুদ্ধে এখন শুধু অস্ত্র দিয়ে জেতা হয় না, এটা ইনক্রিজিংলি নির্ভর করছে তথ্য, মানে ডেটা, নজরদারি এবং প্রযুক্তির ওপরে। স্যাটেলাইট ইমেজারি, ড্রোন সার্ভেলেন্স, সিগন্যাল ইন্টেলিজেন্স, কমিউনিকেশন ট্র্যাকিং, মুভমেন্ট ডেটা, এই বিশাল তথ্যগুলো কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্লেষণ করে টার্গেট লোকেট করা সম্ভব করে দিচ্ছে। আর এখানেই একটা নতুন প্রযুক্তির কথা সামনে আসে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি ঠিকই ধরেছেন, এটা সেই এআই যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন চ্যাটজিপিটি বা ক্লড, এই জেন এআই। তবে এইবার এটা যুদ্ধক্ষেত্রেও ব্যবহার হচ্ছে একদম ভিন্নভাবে। এখানে এআই ব্যবহার করা হচ্ছে বিশাল পরিমাণ ডেটা অ্যানালিসিস করার জন্য। এআই খুব দ্রুত বুঝতে পারে কোথায় আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, কোথায় কোনো হাই ভ্যালু টার্গেট থাকতে পারে এবং কোথায় স্ট্রাইক করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যাবে নিখুঁতভাবে। অনেক সামরিক গবেষক এই পুরো প্রক্রিয়াটাকে বলেন এআই ড্রিভেন টার্গেটিং সিস্টেম। কিছু রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে সামরিক বিশ্লেষণ এবং ডেটা প্রসেসিংয়ে এআই টুলস যেমন ক্লড সেটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যুদ্ধের সিদ্ধান্ত ক্রমশ নির্ভর হচ্ছে ডেটা এবং অ্যালগোরিদমের ওপরে। আর যদি এটা সত্যি হয় তাহলে তার একটা বড় অর্থ আছে, কারণ তখন প্রশ্নটা শুধু এই যুদ্ধ নিয়ে থাকে না, প্রশ্নটা হয়ে যায় যুদ্ধের ধরনই কি বদলে যাচ্ছে? ইতিহাসে যুদ্ধের ধরন সময়ের সাথে সাথে বদলেছে, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে। একসময় যুদ্ধ জিতত তারা যাদের সেনা বেশি বা যে দেশের সেনা বেশি ছিল, তারপর গুরুত্ব বাড়ে অ্যাডভান্সড ওয়েপন্সের। কিন্তু এখন অনেক বিশ্লেষক বলছেন নতুন একটা ফ্যাক্টর সামনে এসছে, সেটা হচ্ছে ডেটা। কারণ আধুনিক যুদ্ধের বড় অংশ ঘটে ইনফরমেশনের ওপরে, যেমন কে আগে তথ্য পেল, কে দ্রুত বিশ্লেষণ করলো এবং কে দ্রুত সিদ্ধান্ত নিল। এই তিনটে বিষয় এখন যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। ফলে অনেকেই বলছেন আজকের যুদ্ধ শুধু অস্ত্রের প্রতিযোগিতা না, এটা ধীরে ধীরে হয়ে উঠছে টেকনোলজি আর অ্যালগোরিদমের প্রতিযোগিতা। মানে এরপরে কিন্তু মানুষের বদলে হয়তো দেখবেন অনেক রোবট লড়াই করে যাচ্ছে মানুষের হয়ে। পরের প্রশ্নে যাওয়া যাক, প্রশ্ন 8। হরমুজ বন্ধ হলে বিশ্ব অর্থনীতির কি হবে? এই সংঘাত যদি আরো বড় হয় তাহলে তার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে একটা ছোট সমুদ্রপথে, স্ট্রেট অফ হরমুজ। মিডল ইস্টের এই সরু জলপথ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্ট, মানে এটাই একটা ক্রিটিক্যাল পয়েন্ট। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 মানে 20% এই পথ দিয়েই বিশ্ববাজারে পৌঁছয়। অর্থাৎ প্রতিদিন অসংখ্য তেলবাহী জাহাজ এই পথ দিয়ে যায়। যদি কোনো কারণে এই পথ
বন্ধ হয়ে যায় অথবা যুদ্ধের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যেমন এটা ঘটছে এখন, এবং ইরান এটার ফুল কন্ট্রোলে আছে এখন, তাহলে তার প্রভাব শুধু মিডল ইস্টে সীমাবদ্ধ থাকবে না। প্রথম ধাক্কাটা লাগবে তেলের দামে। দেখুন, অয়েল প্রাইস বলা হচ্ছে $100 ওপরে যাবে। তেলের দাম অলরেডি বাড়তে শুরু করেছে, আর তেলের দাম বাড়লে তার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে এশিয়ার অনেক দেশ মিডল ইস্টে তেলের উপরে নির্ভর করে থাকে, যেমন ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এই দেশগুলোর জন্য জ্বালানির দাম বেড়ে যাওয়া মানে পরিবহন খরচ বাড়া, শিল্প উৎপাদনের খরচ বাড়া এবং শেষ পর্যন্ত সমস্ত পণ্যের দাম বেড়ে যাওয়া। সামনে দুর্ভোগ আছে, অর্থাৎ দেশের বাইরে দূরের যুদ্ধ ধীরে ধীরে প্রভাব ফেলতে পারে আমাদের দৈনন্দিন জীবনে। কিন্তু এখানেই শেষ নয়। মিডল ইস্ট শুধু এনার্জি সাপ্লাইয়ের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটা বিশ্বের একটি বড় ট্রেড করিডোর। যদি সংঘাত আরও ছড়িয়ে পড়ে তাহলে শুধু তেল নয়, বিশ্ব বাণিজ্যও বড় ধাক্কা খেতে পারে। ফলে এই যুদ্ধ ধীরে ধীরে পরিণত হতে পারে একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে। এবং এখানেই আরেকটা বাস্তব প্রশ্ন উঠে আসে, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপ কার ওপর পড়বে? সরকার, সামরিক বাহিনী, নাকি আমার আপনার মতো সাধারণ মানুষ? কারণ ইতিহাস দেখলে প্রায় সব বড় যুদ্ধেই সবচেয়ে বড় মূল্যটা দিয়েছে সাধারণ মানুষই, তাই না? যদি মিডল ইস্টের এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে তার প্রভাব পড়বে জ্বালানির বাজারে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়লে পণ্যের দাম বাড়তে শুরু করে। খাবার, বিদ্যুৎ, এমনকি দৈনন্দিন জীবনের অনেক খরচ ধীরে ধীরে বেড়ে যায়। আপনার যে ব্যাংকের লোন আছে, যে হাউস লোন আছে, সেটাও কিন্তু ইম্প্যাক্ট হতে পারে। এবং তখন দূরের একটি যুদ্ধ ধীরে ধীরে ঢুকে পড়ে আমাদের প্রতিদিনের জীবনে। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, এই দেশগুলোর জন্য জ্বালানি আমদানি খুবই গুরুত্বপূর্ণ। ফলে আন্তর্জাতিক বাজারে একটু অস্থিরতাও এই দেশগুলোর অর্থনীতিতে চাপ তৈরি করতে পারে। অর্থাৎ যুদ্ধটা যতই দূরে হোক, কিন্তু তার প্রভাব পৌঁছে যায় আমাদের দৈনন্দিন জীবনে। এখন শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক, এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? যদি আপনি খবর দেখে থাকেন তাহলে দেখবেন যে এই মুহূর্তে কোনো পক্ষই স্পষ্টভাবে পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। একদিকে আমেরিকা বলছে তারা তাদের স্বার্থ এবং মিত্রদের নিরাপত্তা রক্ষা করবে, অন্যদিকে ইরান বলছে তারা চাপের কাছে নত হবে না এবং আক্রমণের জবাব দিতেই থাকবে। ফলে পরিস্থিতি এখন একটা অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই সংঘাত কি কয়েক সপ্তাহের মধ্যে কূটনৈতিক আলোচনায় থেমে যাবে, নাকি এটা ধীরে ধীরে আরো বড় আঞ্চলিক সংঘাতে পরিণত হবে? কারণ মিডল ইস্টের ইতিহাস বলছে এখানে যুদ্ধ শুরু করাটা সহজ, শেষ করাটা ততটা সহজ নয়। আর এখন ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচনের খবর আরেকটা নতুন প্রশ্ন তুলে দিচ্ছে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান কি আরো কঠোর পথে হাঁটবে, নাকি এই পরিবর্তনই নতুন কোনো কূটনৈতিক পথ খুলে দেবে? বিভিন্ন গালফ কান্ট্রিজ চেষ্টা করে যাচ্ছে যাতে এই সিচুয়েশনটাকে ডিএসকেলেট করা যায়, যুদ্ধ থামানো যায়। শেষ পর্যন্ত এই যুদ্ধ কি থামবে, নাকি ছড়িয়ে পড়বে সারা অঞ্চলে? সুপার পাওয়ারগুলো এখনো চুপ করে আছে, কিন্তু ভবিষ্যতেও চুপ থাকবে তো সেটা সময়ই বলবে। কিন্তু আজকের এই পর্বে একটা বিষয় ক্লিয়ার, আধুনিক যুদ্ধের চেহারা বদলে গেছে। এটা আর শুধু সৈন্য আর ট্যাঙ্কারের সংঘর্ষ নয়, এটা হয়ে গেছে স্যাটেলাইট ইমেজ, ড্রোন ক্যামেরা আর ডেটা অ্যালগোরিদমের যুদ্ধ। এমনকি আমরা যেসব এআই টুল নিয়ে ডেইলি গল্প করি, চ্যাট জিপিটি, ক্লড, গ্রক, তারাও এখন এই যুদ্ধক্ষেত্রের অংশ হয়ে গেছে। শত্রুকে চিহ্নিত করছে, টার্গেট লক করছে এবং হয়তো শেষ সিদ্ধান্তটাও নিয়ে নিচ্ছে। আর এটাই সবচেয়ে বড় ভয়ের জায়গা, কারণ ইতিহাস সাক্ষী, একবার যদি যুদ্ধ মেশিনের হাত থেকে বেরিয়ে যায় তাহলে সেটাকে থামানো সত্যিই খুব কঠিন। আমরা কি সেই ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে যুদ্ধ চালাবে মেশিন? যাই হোক না কেন, আসল ক্ষতির মধ্যে পড়ে যায় আমার আপনার মতো সাধারণ মানুষ। আজ এই পর্যন্তই। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, এই ভিডিওটিকে লাইক করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।